সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি আসিফ বিন আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার আটলান্টা শহর থেকে গ্লোবালিস্ট পডকাস্টের আজকের এই পর্বে। আপনারা জানেন যে গ্লোবালিস্ট পডকাস্ট আমার একটি ব্যক্তিগত উদ্যোগ এবং এইটা আমরা যৌথভাবে পরিবেশন করছি বাংলা আউটলুকের পক্ষ থেকে। গ্লোবালিস্ট পডকাস্টে আমরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ফরেন পলিসি এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পলিসি আলাপ আলোচনা করে থাকি এবং এই ক্ষেত্রে আজকে আমার অতিথি হিসেবে আমার সাথে যুক্ত হয়েছেন প্রফেসর এস কে তৌফিক। তিনি পরিচালক, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, এসআইপিজি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। এসআইপিজি বাংলাদেশের নামকরা পলিসি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং তারা বাংলাদেশের ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন পলিসির ক্ষেত্রে তাদের এক্সপার্টরা কাজ করে থাকেন এবং সেক্ষেত্রে এসআইপিজির পরিচালক প্রফেসর এস কে তৌফিক, আপনাকে স্বাগত আমাদের এই প্রোগ্রামের দ্বিতীয় পার্টে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আসিফ, আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনার কাছে আলোচনাটা যাওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাচ্ছি যে আমরা জানি যে বাংলাদেশে আমাদের ইন্ডিয়া নিয়ে অনেক আলাপ আলোচনা হয়, কিন্তু বাংলাদেশের মায়ানমার নিয়ে আলাপ আলোচনাটার পরিমাণ হয়তো বা ইন্ডিয়া নিয়ে আলাপ আলোচনাটা হওয়ার পরিমাণের তুলনায় কম। এর অনেকগুলো কারণ থাকতে পারে যে ইন্ডিয়া আমাদের ইমিডিয়েট ইস্যু হিসেবে আমরা সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, কিন্তু বাংলাদেশের সাথে মায়ানমারের যে সম্পর্ক এবং বাংলাদেশ মায়ানমার বর্ডারে রাখাইনে যে এখন নানা ধরনের কার্যক্রম চলছে এবং মায়ানমার রাষ্ট্রের ভেতরে ভাঙনের যে সুর আমরা দেখতে পাচ্ছি, সেটা বাংলাদেশকে একটা নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। আরও একটা ব্যাপার আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে এবং বার্মাকে কেন্দ্র করে গ্রেট পাওয়ারগুলোর অর্থাৎ চীন, আমেরিকা এবং ভারত, তাদের একটা নিজস্ব ইন্টারেস্ট রয়েছে এবং সেখানে তারা সেই রোলগুলো প্লে করছে। বাংলাদেশ একটা ছোট দেশ হিসেবে কিন্তু জিও পলিটিক্যালি এবং জিও স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তার কিছু নিজস্ব পলিসি থাকা দরকার, যে রাখাইনের যে ইস্যুটা সে কিভাবে হ্যান্ডেল করবে, চায়না, ইন্ডিয়া এবং আমেরিকার সাথে কিভাবে সে ব্যালেন্স করবে রাখাইনের ইস্যুতে, এবং সেখানে সে তার ন্যাশনাল সিকিউরিটি এই ব্যাপারটিকে কতটা প্রায়োরিটিতে রাখবে। তো এই ভাবনা থেকেই আজকে আসলে আমাদের আলোচনাটা ফ্রেম করেছি। প্রফেসর তৌফিক, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই মুহূর্তে রাখাইনে কি ঘটছে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আমি এটাকে এইভাবে উত্তর দেই যে আমরা অনেক সময় বলি যে প্রতিবেশী বদলানো যায় না। ফরেন পলিসিতে অনেক সময় বলা হয় যে ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার আর কি। বাট আসলে এটা সত্যি না, প্রতিবেশীও বদলায়। রাখাইনে এখন যেটা ঘটছে আসলে আমাদের প্রতিবেশী বদলাচ্ছে খুবই ইন্টারেস্টিংলি। আমাদের আপনি রাইটলি বলেছেন, বাংলাদেশে সবচাইতে লিস্ট নোন নেবার হচ্ছে আমাদের মায়ানমার। মায়ানমার সম্বন্ধে আমাদের সাধারণ মানুষ, আমি বাদই দিলাম, ওই অঞ্চলে বা মায়ানমার বর্ডারে যে বাংলাদেশিরা বাস করে তাদের কথা যদি বাদ দিই, আমাদের সাধারণভাবে আমরা যারা লেখাপড়ার সাথে যুক্ত বা পলিসির সাথে যুক্ত, আমরা খুবই কম জানি এই বিষয়টা। বাংলাদেশে কোনো মায়ানমার এক্সপার্ট আপনি ওই অর্থে খুঁজে পাবেন না হয়তো, কিন্তু এটা আমাদের দ্বিতীয় নেবার। আমাদের সাথে প্রায় 300 কিলোমিটারের তাদের বর্ডার আছে এবং একটা ঐতিহাসিক সম্পর্ক আছে মায়ানমারের সাথে, আরাকানের সাথে। মায়ানমারের যে অংশটার সাথে আমাদের বর্ডার, সেই আরাকানের সাথে বাংলাদেশের একটা সময় আরাকানের রাজবংশ আমাদের এই অঞ্চলে চিটাগং, নোয়াখালী পর্যন্ত বিস্তৃত ছিল। তো ওগুলো সবকিছু মিলিয়ে আপনার যে প্রশ্নটা, যে মায়ানমারে একটা ব্যাপক পরিবর্তন এখন ঘটছে, আপনারা জানেন সেই পরিবর্তনটা হচ্ছে যে মায়ানমার একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। মায়ানমার গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গত 40 বছর ধরে যাচ্ছে, কিন্তু 2023 সালের সেপ্টেম্বর অক্টোবরের পরে মায়ানমারে একটা ব্যাপক আকারের এথনিক আর্মস গ্রুপের একটা স্ট্রাগল শুরু হয়েছে এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলে তার একটা অ্যালায়েন্সের মাধ্যমে বিভিন্ন অংশে হচ্ছে। বাট সবচাইতে বেশি সফলতা তারা যেখানে পেয়েছে এই ডিফারেন্ট আর্মস গ্রুপে, সেটা হচ্ছে আরাকানে, যেটা বাংলাদেশের সাথে মায়ানমারের যে বর্ডার, সেই প্রদেশটাকে আমরা আরাকান হিসাবে চিহ্নিত করি। তো সেখানে গত 1 বছরের অধিককাল ধরে, আমরা যদি সেপ্টেম্বর অক্টোবর 2023 থেকে ধরি, যে গত 1 বছর 4 মাসের মধ্যে আপনার আরাকান আর্মি বলে যে তাদের আর্মস গ্রুপটা, যারা আপনার একটা স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে আরাকান বা রাখাইনে, তারা প্রায় 80% ভূমি দখল নিয়ে নিয়েছে। এটা আপনার অ্যাবসলিউটলি অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স বলছে, এটা আপনার মায়ানমার মিলিটারির পক্ষ থেকে আপনি চেক করলে এটা পাবেন, এবং আরাকান আর্মির পক্ষ থেকে। বাংলাদেশের পুরোটা বর্ডার এখন তাদের দখলে। সিতুই বলে আরাকানের যে রাজধানী যেটাকে বলা হয়, এবং সেই সিতুই পোর্টটা ছাড়া আর অন্যান্য সমস্ত জায়গা তারা দখল করে নিয়েছে। সিতুইর ব্যাপারে আমরা যেটুকু খবর পাচ্ছি, যে হয়তো সম্ভাবনা আছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা হয়তো সিতুইতেও আক্রমণ করবে আর কি।
যদি তারা সিপিতে আক্রমণ করে এবং দখল করে নিতে পারে, তার মানে পুরো আরাকান রাজ্যটা তাদের আন্ডারে চলে যাবে। এটা একটা হিউজ চেঞ্জ বাংলাদেশের জন্য। কারণ আমাদের নতুন প্রতিবেশীর জন্ম হচ্ছে, যে আমরা এইভাবে বলতে পারি যে ধরেন জমিটা একজনের আন্ডারে ছিল, আরেকজনে সেটা দখল করলো, কিন্তু যে দখল করবে তার সাথে এখন আপনার সম্পর্ক করতে হবে, তার সাথে আপনার লেনদেন করতে হবে, সবকিছুই আপনার তার সাথে এখন করতে হবে। বাংলাদেশ কতটা প্রস্তুত, আমি খুব ক্রিটিক্যাল এই বিষয়ে। আমার কাছে বাংলাদেশের প্রস্তুতির ব্যাপারে খুবই আমি সন্দিহান। আমার মনে হয় যে আমরা যথেষ্ট প্রস্তুত না এই পরিবর্তিত পরিস্থিতিতে। আমি যদি আরেকটু এই পর্যায়ে আরেকটু বলে রাখি আপনাকে, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা মায়ানমারের এবং বাংলাদেশে, তারা এই ব্যাপারে অনেক দূর আগিয়ে গেছেন। আরাকান আর্মি যারা এখন ডিফ্যাক্টো রুলার অফ আরাকান, তারা তাদের প্রশাসন ওখানে প্রতিষ্ঠা করেছে, তারা তাদের জুডিশিয়ারি প্রতিষ্ঠা করেছে, তাদের ইকোনমিক সিস্টেম তারা প্রতিষ্ঠা করেছে। তাদের সাথে চাইনিজরা সরাসরি যোগাযোগ করেছে। চাইনিজ সরকার তাদেরকে, আমি দুটো অকেশন ফর্মালি জানি যে তাদেরকে কুনমিং এ নিয়ে গিয়েছে, ফর্মাল মিটিং করেছে তাদের সাথে। ইন্ডিয়ানরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করেছে। ইন্ডিয়া দিল্লিতে তাদের একটা গ্রুপ কয়েক সপ্তাহ আগে 10 দিনের জন্য একটা সিরিজ অফ মিটিং এ জয়েন করার জন্য গেছে। সম্ভবত কলকাতায় আরাকান আর্মির একটা আনঅফিসিয়াল একটা অফিস শুরু করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আমাদের এখন পর্যন্ত আমরা যে তথ্যপত্র পাচ্ছি, যেহেতু আমি অনেক বছর ধরে আরাকান নিয়ে কাজ করি, রোহিঙ্গা নিয়ে কাজ করি, পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে অনেকগুলোই যারা ব্যাংকক বেস যে সমস্ত এমবেসি আছে, তারা আরাকান আর্মির সাথে যোগাযোগ করেছে। তো ওই জায়গাতে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে আমি খুব নিশ্চিত না। আমার কাছে খুব পরিষ্কার কোনো ধারণা নেই যে আমরা কোথায় যেতে চাই। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একবার বা দুবার তার বক্তৃতায় বলেছেন যে আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব সেই বিষয়ে আমাদের দোদুল্যমানতা আছে। এটা তার বক্তব্যের মূল বিষয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এরকম বক্তব্য পেয়েছি সরকারি ভাবে, যে উনি বলেছেন আমাদের সাথে যোগাযোগ আছে আরাকান আর্মি। আপনি জানেন যে বাংলাদেশে এই সরকার প্রথমবারের মতো একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন রোহিঙ্গা বিষয়ক, ডক্টর খলিল, এবং যেটা একটা খুবই পজিটিভ সাইড। বাংলাদেশ প্রথমবারের মতো একজন মিনিস্টেরিয়াল ক্যাটাগরিতে একজনকে নিয়োগ দিয়েছেন। তিনি কিছু যোগাযোগ করছেন বা করার চেষ্টা করছেন, এইটুকু আমরা খবর পাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ অফিসিয়ালি কোনো জায়গায় মানে এনগেজ হয়েছে। একদম গ্রাউন্ড লেভেলে আমরা বুঝি যে ধরেন বাংলাদেশের সাথে বর্ডার আছে আরাকানের, বহু বছর ধরে আমাদের সেনাবাহিনীর কোনো না কোনো অংশের সাথে তাদের একটা যোগাযোগ থাকবে, সেটা একটা বিষয়। কিন্তু তারা কিন্তু এখন একটা বিজয়ী শক্তি হিসাবে তারা চাচ্ছে বাংলাদেশ সরকারের মধ্য বা উচ্চ পর্যায়ের লোকজনের কাছ থেকে এক ধরনের যোগাযোগের আহ্বান। এবং এই এনগেজমেন্টটা খুব জরুরি। এনগেজমেন্ট ডাজ নট মিন এন্ডোর্সমেন্ট, যেটা অনেক সময় আমাদের ফরেন অফিস হয়তো তারা এটাকে কিভাবে চিন্তা করে আমি জানি না। যেমন ইন্ডিয়ানরা তাদের সাথে যোগাযোগ করছে মানে কিন্তু তারা তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসাবে। চাইনিজরা তাদের সাথে যোগাযোগ করছে বা তাদেরকে চায়নাতে নিয়ে মিটিং করছে মানে কিন্তু তাদেরকে এন্ডোর্স করছে না। আমাদের এন্ডোর্স করার প্রশ্ন আসছে না, কিন্তু আমাদেরকে যোগাযোগটা তাদের সাথে করতে হবে, কারণ তারা ডিফ্যাক্টো রুলার। তো এইটা আমরা না করার কারণে আমরা পিছিয়ে পড়ছি, এবং এটা আমার কাছে একটা বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে বলে আমার কাছে মনে হয়, যে বাংলাদেশ এই হোল গেমের মধ্যে আমরা একটা সময় আমরা হয়তো মানে উইল বি নোবডি। আমি আপনাকে উদাহরণ দেই, বাংলাদেশের ইয়াবার প্রধান চালান আসে মায়ানমার থেকে। আপনি জানেন আমাদের দুটো ড্রাগস আমাদের বাংলাদেশের তরুণ সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং ব্যাপক বিধ্বংসী। একটা হচ্ছে আপনার ফেন্সিডিল, যেটা ইন্ডিয়া থেকে আসে, আর একটা হচ্ছে ইয়াবা এবং আইসের কথা হয়তো আপনারা জানেন যে এটা আরো ডেডলি, এবং এই দুটোই আসে আপনার মায়ানমার থেকে। বাংলাদেশ যদি ইয়াবার চোরা চালানো বন্ধ করতে চায়, তাহলেও তাকে আরাকান আর্মির সাথে নেগোসিয়েট করতে হবে, কারণ তারা বর্ডার মানে এখন পাহারা দিচ্ছে। তো আপনি ইয়াবা আনাও তো বন্ধ করতে পারবেন না।
আর তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস, বাংলাদেশে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলেও আপনার স্যার আরেকজন ওইটা আর্মি আমরা একটু লাগবে। আলাপ করব, রোহিঙ্গা ক্রাইসিসটাতে আলাপ জি। করব। স্যার এখানে আপনি একটা চমৎকার ব্যাপার মেনশন করেছেন যে এঙ্গেজমেন্ট ডাজন্ট মিন এন্ডোর্সমেন্ট। অর্থাৎ মায়ানমারের আরাকান আর্মির সাথে যুক্ত হওয়া মানেই যে তাদেরকে এন্ডোর্স করা বা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, ব্যাপারটা তা নয়। এই ধারণাটা পরিবর্তন করাটা খুব জরুরি। স্যার আপনার কথা শুনে এবং আমিও যতটুকু ওই এরিয়ার নিউজ ফলো করি এবং রোহিঙ্গা নিয়ে আমার যতটুকু কাজ, আমি সেখানেও একটা জিনিস দেখেছি যে এখন মোটামুটি ওইখানে একটা স্বাধীন রাষ্ট্র, সেটা কতটুকু স্বীকৃতি পাবে আমি শিওর না, কিন্তু একটা স্বাধীন এন্টিটির ইনএভিটেবল হয়ে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের নতুন একটা প্রতিবেশী আসতে চলেছে। আপনি রাইটফুলি বলেছেন যে এখানে আমাদের প্রস্তুতি যথেষ্ট কম। এই ক্ষেত্রে স্যার আমার পরবর্তী প্রশ্ন, মায়ানমারের সাথে আমাদের সংকটের একটা বড় জায়গা হচ্ছে রোহিঙ্গা, আরেকটা সংকটের বড় জায়গা হচ্ছে যে আমাদের নিজেদের ন্যাশনাল সিকিউরিটি চিটাগং হিল ট্র্যাক্টসে। রোহিঙ্গা নিয়ে আমি প্রশ্ন করবো এরপরে, কিন্তু তার আগে আমি স্যার আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি, এই নতুন রাষ্ট্র তৈরি হওয়ার প্রেক্ষিতে আমাদের যে এখনকার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, আমাদের এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির ওপরে কোনো হুমকি তৈরি হবে কিনা, বিশেষ করে আমাদের যে হিল ট্র্যাক্টস এরিয়া রয়েছে মায়ানমারের ওই বর্ডারকে কেন্দ্র করে, সেখানে কোনো টেরিটোরিয়াল এক্সপানশনের বা টেরিটরি লসের কোনো ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি বিষয়টাকে ওই অন্যভাবে বলি আর কি, সেটা হচ্ছে যে এই অঞ্চলটা আপনার ডিস্টেবিলাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পুরো অঞ্চলটা, আমরা যেটাকে, আপনি জানেন যে ভারতের মণিপুরে এক ধরনের অশান্তি চলছে বা এক ধরনের আনরেস্ট চলছে। মণিপুরের মুখ্যমন্ত্রী আপনার রিসেন্টলি পদত্যাগ করেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী। ওখানে সম্ভবত রাষ্ট্রপতি শাসিত শাসন শুরু হয়েছে। আরাকানের ঠিক উপরে হচ্ছে চীন প্রভিন্সটা, তাদের বা চীন প্রদেশ, চীনের প্রদেশের সাথে আপনার মণিপুরের একটা সংযোগ আছে। আপনার সেখানে চীনে একটা বড় অংশ, চীন প্রদেশের একটা বড় অংশে আপনার খ্রিস্টান আপনার কনভার্সন হয়েছে। মণিপুরে একটা বড় খ্রিস্টান কনভার্সন আছে। আরাকানের যে অংশে বাংলাদেশের সাথে আমাদের যে জায়গাটার সাথে আমাদের যোগাযোগ, সেখানে কিন্তু আমাদের ভিতরেও আপনার রাখাইন যারা আছে তাদের আপনার একটা গ্রুপ, এখানে বম নামে আমাদের যে আদিবাসী গ্রুপটা আছে, তাদের সাথে তাদের এক ধরনের এথনিক আইডেন্টিটিক্যাল মিল আছে। তো এগুলো খুবই কানেক্টেড এবং হিস্টোরিক্যালি কানেক্টেড। এই জায়গাগুলোতে এই এথনিক গ্রুপগুলো আপনার হিস্টোরিক্যালি কানেক্টেড। এখন এই অংশটাতে আপনার ভোলাটিলিটি খুব হাই। আপনার ভোলাটিলিটি হাই কারণ এখানে একটা জিও পলিটিক্যাল গেমের একটা জায়গা আছে। আমি আপনার ওই প্রশ্নে আসার আগে আমি একটু বলি যে চায়না কেন আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে। কারণ আপনার এটা তো আমরা সবাই জানি যে চায়না মূলত মায়ানমার মিলিটারিকে সাপোর্ট করে, কিন্তু চায়না একই সাথে মায়ানমার মিলিটারিকে সাপোর্ট করছে এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে। কারণ চায়নার একটা বড় ইনভেস্টমেন্ট আছে আরাকানের মধ্যে। চায়নার একটা পাইপলাইন গেছে তাদের সিটি পোর্টে, ওখান থেকে আপনার কুনমিং পর্যন্ত, যেটা দিয়ে তাদের তেল এবং গ্যাসের সাপ্লাইটা যায়। চায়নার ইকোনমিক জোন আছে, আপনার প্রচুর ইনভেস্টমেন্ট আছে আরাকানের মধ্যে। তো চায়নার জন্য আরাকান খুবই ইম্পর্টেন্ট, যে আরাকানকে তার জন্য সিকিউর রাখা। তো আরাকানের নিয়ন্ত্রণ যদি আরাকান আর্মির হাতে থাকে তাহলে চায়না তাকে নিয়ে কাজ করবে। আরাকানের নিয়ন্ত্রণ যদি মায়ানমার মিলিটারি বা তাকমাদর হাতে থাকে, চায়না তাকে নিয়ে কাজ করবে। তো সে সব অপশন ওপেন রাখছে। ইন্ডিয়া কি করেছে, ইন্ডিয়ার একটা আপনার পোর্ট তারা ওখানে তৈরি করেছে আরাকানের মধ্যে, এটাকে বলা হয় কালাদান পোর্ট। এটা একটা রিভার পোর্ট যেখানে $1 বিলিয়ন ইন্ডিয়া ইনভেস্ট করেছে। এবং কালাদান পোর্টটা তৈরি করার মূল কারণ ছিল ইন্ডিয়ার কাছে যে যেহেতু সে সেভেন সিস্টারের সাথে সে একটা অল্টারনেটিভ সাপ্লাই চেইন রুট তৈরি করতে চায়, তো তার প্ল্যান ছিল যে সে আরাকানের ভিতর দিয়ে কালাদান পোর্টের মাধ্যমে সেভেন সিস্টারে সে তার সাপ্লাই রুটটা চালু রাখবে। এইটার কারণেই কিন্তু ইন্ডিয়া তাদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কাছ থেকে নিশ্চয়তা নিয়েছে যে তারা কালাদান পোর্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবে। তো ওই জায়গা থেকে এখন আসেন যে বাংলাদেশের জন্য তো আপনার এই অঞ্চলটা আরো বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বর্ডার এরিয়া আছে, সেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি, আর যেটার কারণে সাথে আবার আসলে রোহিঙ্গাদের এই বিষয়টাও জড়িত। আপনি যে প্রশ্নটা করেছেন যে এই অঞ্চলে আপনার স্টেবিলাইজেশন বা ডিস্টেবিলাইজেশনের সাথে আপনার এই রোহিঙ্গা বিষয়টা পুরোপুরি ভাবে জড়িত। আমাদের এখানে যেহেতু 1.2 মিলিয়ন রোহিঙ্গা আছে এবং তারা আপনার একটা বড় অংশ ইয়ুথ, এখানে একটা র্যাডিকালাইজেশন বা আপনার তাদের একটা তাদের স্বাধিকারের জন্য এক ধরনের আন্দোলন করার বা সশস্ত্র আন্দোলন করার একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে সবসময় থাকবে। তো সেই টেন্ডেন্সিটা যদি আপনার এই জিওপলিটিক্যাল এই গেম প্ল্যানের মধ্যে আপনার কারুর একটা গেমের অংশ হয়, তখন কিন্তু বাংলাদেশ উইল বি ইন এ বিগ ট্রাবল।
এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশ যেহেতু ডিসাইড করতে পারছে না এখনো যে সে কতটুকু আরাকান আর্মির সাথে যোগাযোগ করবে, তাকে কতটুকু, কারণ আরাকান আর্মি শেষ পর্যন্ত বাংলাদেশের সাপ্লাই চেনের উপরও ডিপেন্ডেন্ট থাকবে। সে যদি এই মুহূর্তে তারা স্বাধীনতা ঘোষণা করবে না, আমরা যতটুকু বুঝি তারা একটা স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তারা কিছুদিন হলেও চালাবে। তো তখন কিন্তু তাদের যে সাপ্লাই চেনের যে প্রয়োজনীয়তা, সেটার জন্য কিন্তু তারা বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট হবে। সেখানে আমরা একটা বড় নেগোসিয়েশন কিন্তু তাদের সাথে করতে পারি। 2022 সালে আরাকান আর্মির যে চিফ আছেন, তিনি বাংলাদেশ সরকারকে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন যে যদি বাংলাদেশ তাদের সাথে যোগাযোগ করে এবং স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেওয়াটা ডেফিনেটলি আমরা জানি যে বাংলাদেশ দিবে না, তাহলে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে তারা পজিটিভ এবং তাদেরকে নাগরিকত্ব দিবে, এই পর্যন্ত তারা বলেছিল। সেই সময়ও আমরা, এটা 2017-18 তারা বলেছিল, 22-এ বলেছে, বাংলাদেশের দিক থেকে কোনো রেসপন্স ছিল না। তো এই জায়গাগুলোতে রেসপন্স না করা, এনগেজ না করাটা একটা আমাদের ফরেন পলিসির জায়গা থেকে একটা উইকনেস আর কি। এবং আমি মনে করি যে এই জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি, এবং সেটা যেটা আপনি বললেন যে রিজিওনাল ডিস্টেবিলাইজেশনের কোনো ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, আমরা একটা বড় সাফারার হব আর কি। আপনি ঠিক কি পয়েন্ট আউট করেছেন যে এখানে আমাদের এই এঙ্গেজমেন্ট না করাটা আমাদের অনেক জায়গাতে পলিসিগতভাবে পিছিয়ে দিচ্ছে। এর পরের কোয়েশ্চেনটা একটু ফান্ডামেন্টালি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আপনার কি মনে হয় মায়ানমার ভেঙে যাচ্ছে? হ্যাঁ এবং না। তো আমি এটা কেন বলি, আসলে আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়ার ন্যারেটিভ পড়েন, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, মায়ানমার আপনার আগামী 3 মাসের মধ্যে ভেঙে যাচ্ছে। কিন্তু এই ন্যারেটিভটা গত 40 বছর ধরে আছে। এখন আপনি যদি মায়ানমারকে রাষ্ট্র হিসাবে না বোঝেন, তাইলে আমি মায়ানমারে অনেকবার ভিজিট করেছি। গত জানুয়ারিতে আমি লাস্ট ইয়াঙ্গুন গিয়েছি। এখানে একটা, আমি আমি জিও পলিটিক্যাল বা মানে জিও মিলিটারি স্ট্র্যাটেজিস্ট না, বাট আমি মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের সাথে যখন কথা বলেছি তখন দেখেছি যে তারা একটা বিষয়ের উপর জোর দেয়, যে মায়ানমার ইজ এ ভেরি মাল্টি এথনিক কান্ট্রি, বাট এখানে একটা বড় বিষয় হচ্ছে এখানে যে বামান গ্রুপটা, যেটা যারা বার্মিজ বলে পরিচিত, তারাই মূলত রাষ্ট্রটাকে কন্ট্রোল করে এবং তারা একটা মেজরিটি অফ দ্য এথনিসিটি। তো বামানদের একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা আর্মিটাকে চালায়, এবং মায়ানমার আর্মি ইজ সিনোনিমাস টু মায়ানমার স্টেট আর কি। মায়ানমার আর্মি না থাকলে মায়ানমার স্টেট থাকবে না বলে মনে করা হয়, যেটা আপনি অনেক ক্ষেত্রে পাকিস্তান সিচুয়েশনকে আমি এখানে কম্পেয়ার করছি না, বাট অনেক সময় মনে করা হয়। মায়ানমারের আর্মি ইজ বেসিক্যালি ইজ এ বামান বা বার্মিজ মেজরিটি। আর আরেকটা বড় ফোর্স মায়ানমারে আছে, সেটা হচ্ছে যে বুদ্ধিস্ট আপনার ভিক্ষু যারা আর কি, যারা রিলিজিয়াস লিডার, তারা একটা বড় ইনফ্লুয়েন্স করে যে ওই সোসাইটিতে কি হবে। তো গত 60 বছর ধরে বা 50 বছর ধরে মায়ানমারের এই মিলিটারি রেজিম টিকে আছে মূলত বুদ্ধিস্ট আপনার স্কলারদের সাপোর্টে, এবং ডেফিনেটলি মিলিটারি এবং বামান এথনিক মাইনরিটি এথনিক সাপোর্টে আর কি। এইবারের পরিবর্তনটা যেটা হয়েছে যে বামান বা বার্মিজরা তারা নিজেরাই প্রথমবারের মতো মায়ানমার মিলিটারির এগেনস্টে রিভোল্ট করেছে, যেটা আগে কখনো হয়। আগে অন্য এথনিক গ্রুপগুলো আপনার মিলিটারি এগেনস্টে বা তাকমাদার এগেনস্টে রিভোল্ট করেছে, ফাইট করেছে, যেটা আমি বললাম 40 বছর ধরে সিভিল ওয়ার হচ্ছে, নাথিং নিউ। এবং কোন কোন পকেটে কিছু অটোনমি আছে, কোন কোন পকেটে আপনার কিছু কন্ট্রোল মিলিটারি আছে, না এই ধরনের। এইবারের পরিস্থিতিটা ওই কারণে ভিন্ন আর কি, যে বার্মিজরা নিজেরাই আপনার মিলিটারির এগেনস্টে গেছে একটা অংশ, আর একটা হচ্ছে যে বুদ্ধিস্ট মংদের একটা বড় অংশ আবার মিলিটারির এগেনস্টে গেছে, সেই জন্য মিলিটারি ব্যাকফুটে। কিন্তু তার মানে এই না যে আপনার এটার খুব দ্রুত পতন ঘটবে এরকম বলা যায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বলছেন মায়ানমারের আপনার 3টা মেজর আরবান সিটি সেন্টার আছে। একটা হচ্ছে ইয়াঙ্গুন, যেটা আমরা বাংলাদেশে রেঙ্গুন নামে আমরা সবাই চিনি, তাদের পুরানো ক্যাপিটাল। তাদের একটা নতুন ক্যাপিটাল তারা তৈরি করেছে, সেটার নাম হচ্ছে নেপিডো। আর আরেকটা হচ্ছে মান্দালে। এই 3টা শহর এবং আরবান সিটি সেন্টার যতক্ষণ পর্যন্ত কলাপস না করবে, ততক্ষণ পর্যন্ত আসলে মিলিটারির কন্ট্রোল পুরোপুরি ভাবে চলে যাবে না। আমি মিলিটারি স্ট্র্যাটেজিদের বক্তব্যে দেখেছি যে মেজরিটি মনে করে, যারা মায়ানমার সম্বন্ধে গভীরভাবে জানে, যে এইটা করতে অনেক সময় লাগবে। এটা যত সহজ মনে হচ্ছে বা বাইরে থেকে মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়াতে যেটা মনে হচ্ছে, ব্যাপারটা এরকম না। আরেকটা অংশ মনে করে যে না, যেভাবে গ্র্যাজুয়ালি বিশেষ করে আরাকান আর্মির সাকসেসটা অনেককে আশাবাদ জাগিয়েছে, যে আরাকান আর্মি যেভাবে একের পর এক শহর দখল করেছে,
এবং তারা অলমোস্ট লাইক সিতুই অ্যাটাকের কাছাকাছি চলে গেছে, এবং মান্দালের কাছাকাছিও অনেকটা তারা এখন চলে গেছে। তো যে কোনো একটা সিটি সেন্টার কলাপস করলে হয়তো এটা একটা ডোমিনো এফেক্ট হবে আর কি। তবে ওই যে যেটা বললাম যে এটা এরকম না যে মায়ানমারের এই যে সিভিল ওয়ারটা চলছে এখানে কোনো ইউনিফাইড লিডারশিপ আছে, দ্যাটস নট ট্রু। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আছে, যেটা সুচির পার্টি যারা কন্ট্রোল করে, কিন্তু ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের লিডারশিপও সব এথনিক গ্রুপ মানে না। এথনিক গ্রুপগুলো তাদের নিজস্ব লিডারশিপ আছে। এই বছরে একটা নির্বাচন হওয়ার কথা আছে, এবং চায়না চাচ্ছে যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো আর্মির একটু ফেস চেঞ্জ করে একটা লিডারশিপ নিয়ে এসে কিছুটা এক্সেপ্টেড লিডারশিপ তৈরি করা। এই পসিবিলিটি গুলো আছে আর কি। তো এটা খুব সহজে কলাপস করবে আই ডোন্ট থিঙ্ক সো আর কি। ইট উইল টেক টাইম। এটা ঠিক স্যার যে মায়ানমারের যে বিভিন্ন জাতি গোষ্ঠীর উপরে রাষ্ট্রীয় যে নিপীড়ন, যেমন ওরা কোচিনদেরকে অ্যাটাক করেছে, শানদেরকে অ্যাটাক করেছে, রোহিঙ্গারা আক্রান্ত হয়েছে, এবং বামার জাতি গোষ্ঠীর সাথে যে তেরাভাদ্দা বুদ্ধিজমের যে একটা সম্মিলন, এবং এই দুটো শ্রেণী যে তার যে লোকাল এডুকেশন সিস্টেম থেকে বের হয়ে এসে মিলিটারি ব্যুরোক্রেসিকে তারা নিয়ন্ত্রণ করে এবং তাদের মতন করে স্টেটকে রান করতে চায়, সেইটা মায়ানমারের একটা বড় সংকট। এবং এই সংকটে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলেছেন, আপনি ভারতের মণিপুরের কথা বলেছেন, মায়ানমারের গৃহযুদ্ধের কথা বলেছেন, আপনি আবার স্যার এটাও বলেছেন যে বাংলাদেশের আমাদের যে চিটাগং হিল ট্র্যাক্ট এরিয়া রয়েছে সেটা, এবং এইখানে আপনি ধর্মান্তরের একটা ব্যাপার উল্লেখ করেছেন, এখানে খ্রিস্টান ধর্মান্তরের কিছু ব্যাপার ঘটেছে। এখন আমরা জানি যে যতটুকু মানে ফ্রম একাডেমিক পয়েন্ট অফ ভিউ আমরা যতটুকু বুঝি এবং এই ইস্যুটার সাথে যতটুকু এঙ্গেজ হওয়া হয়েছে ঢাকায় থাকতে, আপনার মনে আছে স্যার যে মাঝখানে হচ্ছে যে এসআইপিজির পক্ষ থেকে, এবং আমি ইন্টারভিউ করেছিলাম মায়ানমারের, সরি মায়ানমার না, আমাদের মালয়েশিয়ার ফর্মার ফরেন মিনিস্টার, এবং তিনিও এই ব্যাপারটাতে বেশ গুরুত্ব দিয়েছিলেন যে আমাদেরকে এটাকে শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যাল ক্রাইসিস হিসেবে দেখলেই চলবে না, এটাকে গ্রেট পাওয়ারের গেমের একটা ফিল্ড হিসেবে দেখতেও হবে। এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে বার্মা অ্যাক্টের একটা ব্যাপার ঘটেছে, এবং বার্মা অ্যাক্ট নিয়ে বাংলাদেশে অনেক আলাপ আলোচনা হয়েছে পলিসি লেভেলে। আওয়ামী লীগের এটা নিয়ে একটা পজিশন ছিল, এখনকার গভর্নমেন্টের এটা নিয়ে একটা পজিশন রয়েছে। এরপরে আমি স্যার যে বিষয়টাতে আলোচনাটা নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বার্মা অ্যাক্টের মাধ্যমে মোটামুটি এটা ক্লিয়ার যে সেখানে ইউএস এক ধরনের ইন্টারভেনশন অ্যাপ্রোচ নিচ্ছে টু সাম এক্সটেন্ট। চায়না এবং ইন্ডিয়ার ওইখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ইন্ডিয়া তার নিজের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রাখতে চায়, সে নতুন যে কোনো কিছুকে সে সন্দেহের চোখে দেখে। চায়নার ক্ষেত্রে চায়নার ক্লোজনেস হচ্ছে যে মায়ানমারের মিলিটারি গভর্নমেন্টের সাথে, কিন্তু তারা এই যে নতুন স্টেট অ্যাক্টর যেগুলো আসছে, নন স্টেট অ্যাক্টর, তাদের সাথেও সম্পর্ক রাখছে। এখানে যে জিওপলিটিক্যাল গেমটা হচ্ছে, কার অ্যাডভান্টেজ কতটুকু স্যার? এটা আসলে আপনি রাইটলি বলেছেন যে যখন বার্মা অ্যাক্ট প্রণয়ন করা হয় বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়, তখন এক ধরনের ইউফোরিয়া কাজ করেছিল, যে বিকজ ইট ওয়াজ এ ভেরি ক্লিয়ারলি আন্ডারস্টুড যে বার্মা অ্যাক্ট ওয়াজ এ কাইন্ড অফ এ পলিসি টুল টু ইন্টারভেন ইন দ্য নেম অফ ডেমোক্রেটাইজেশন অফ দ্যাট রিজন। এটা শুধু বার্মার কথা বলেনি, বলেছে ওই রিজনের ডেমোক্রেটাইজেশন। তো যেটা সাধারণত অন্যান্য ক্ষেত্রেও আমেরিকান পলিসিগুলো কাজ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বার্মা অ্যাক্টের এখন পর্যন্ত কোনো স্ট্রং ম্যানিফেস্টেশন নাই। এটা হচ্ছে বাস্তবতা। মানে যারা বার্মা অ্যাক্ট নিয়ে অনেক বেশি উৎসাহী ছিলেন যে এটার কারণে আপনার কিছু টাকার ইয়ে করা হয়েছিল, বা কিন্তু সেই অর্থে আমেরিকানদের সিরিয়াসনেস আপনার টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাক্ট এটা প্রুভ হয়নি। তার মধ্যে তো এখন ধরেন there is a huge change in American foreign policy, সেখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এই ফরেন পলিসিকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কতটা আগিয়ে নিয়ে যাবে সেটা একটা প্রশ্ন। কিন্তু জেনারেলি আমার অ্যানালাইসিস হচ্ছে যে মায়ানমারের এই অঞ্চলটা একটা গ্রেট পাওয়ার কম্পিটিশন বা কনফ্লিক্টের একটা জায়গা হয়ে ওঠার খুব বেশি সম্ভাবনা আছে। আমি হবেই বলছি না, খুব বেশি সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন যুদ্ধের একটা হয়তো সমাপ্তির দিকে এই বছরের মধ্যে হয়তো যাবে, এক ধরনের ফোর্স নেগোসিয়েশন হবে। তো যুদ্ধের ক্ষেত্রটা হয়তো ইউরোপ থেকে আপনার ইন্দো প্যাসিফিকে আপনার চলে আসার সম্ভাবনা বেশি আর কি, যেটা আমি আমেরিকান ফরেন পলিসির ইন্টারেস্ট থেকে বা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গা থেকে বুঝি। এবং চায়না উইল বি দ্য মেন টার্গেট প্রবাবলি ফর দ্য নেক্সট ওয়ার। তো সেক্ষেত্রে চায়নাকে কন্টেন করার জন্য ওয়েস্টের কাছে তাইওয়ান একটা বড় জায়গা, নর্থ কোরিয়া আরেকটা জায়গা হচ্ছে মায়ানমার। তো মায়ানমার যেহেতু এখন সবচেয়ে বেশি ডিস্টেবিলাইজেশনে আছে, তো সেই জায়গাতে মায়ানমারকে ঘিরেই এই নেক্সট প্ল্যানটা হওয়ার একটা সম্ভাবনা আছে, যে চায়নাকে যতটা, কারণ
মায়ানমারে যদি কলাপস করে রেজিম, তাহলে দিস উইল বি এ বিগ ডিফিট ফর চায়না, দেয়ার ইজ নো ডাউট, বিকজ লাস্ট 40-50 ইয়ার্স or more than 60 years আপনার this is Chinese backyard, Chinese controlled neighborhood, এবং সেই জায়গায় চায়নার জন্য এটা একটা বড় সমস্যা তৈরি করবে। তো সেখানে আমি মনে করি যে এখানে আপনি রাইটলি বলেছেন, ইন্ডিয়া আবার এইটাকে চায় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আইপিএস এ আপনার ইন্ডিয়াকে বাইপাস করে আমেরিকা কোনো কিছু এই রিজনে বা ইন্দো প্যাসিফিক ইন্ডিয়ান ওশান রিজনে সে কিছু বা বে অফ বেঙ্গলে সে কিছু করতে পারবে কিনা বা করবে কিনা সেটা একটা প্রশ্ন। ইন্ডিয়া কোন রকম ভাবেই চায় না যে এখানে কোনো ডিস্টেবিলাইজেশন হোক যেটা তাকে এফেক্ট করবে, কারণ এখানে মায়ানমারের যে কোনো ডিস্টেবিলাইজেশন আলটিমেটলি ইন্ডিয়াকে এফেক্ট করবে, যেটা আমরা মণিপুরের ক্ষেত্রে আপনার খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, এবং ইন্ডিয়া উইল বি ভেরি ভেরি ওয়ারি। তো সেইটা আপনার একটা বাধা থাকবে, বাট মায়ানমারের ইন্টারনাল ভালনারেবিলিটি, এখন ওয়েস্টার্ন পাওয়ারদের আপনার যদি এখানে একটা কিছু করার একটা আগ্রহ থাকে, প্লাস বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন আমরা সবাই জানি, যে আমরা বুঝতে পারি যে এটা আমাদের যে বর্তমান সরকার আছে একটা প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট আর কি, ইন জেনারেল এটা এন্টি ইন্ডিয়ান বাট প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট আর কি। রাইটলি যে এটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে গত 15 বছরে যা করেছে, সেক্ষেত্রে naturally any government coming to the power now in Bangladesh will be anti-Indian unless India changes its policies. তো সেইটা থাকছে। তো ওয়েস্টের সাথে যেহেতু ইউনূসের সরকারের যে হৃদ্যতা বা সক্ষমতা সেটা আগের রেজিমের থেকে ভিন্ন, এবং সেটা একটা সুযোগ তৈরি করতে পারে ওয়েস্টের জন্য যে তারা এখানে কি করতে চায় ভবিষ্যতে, সেটার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করার চেষ্টা করতে পারে, যদি না আমরা সাবধান থাকি যে এই ধরনের কোনো গেম প্ল্যানের অংশ আমরা হব না আর কি, যেটা আমাদের হওয়া উচিত না আর কি। তো সেই জায়গাতে এই সম্ভাবনাগুলো আছে, বাট গ্লোবাল পলিটিক্স ইজ নাও ভেরি ভেরি আনসার্টেন, জিও পলিটিক্স অলসো ভেরি আনসার্টেন, ভেরি ডিফিকাল্ট টু সে যে হোয়াট উইল বি হ্যাপেনিং আর কি। আমি আপনার সাথে একমত স্যার, এটা প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট। তবে এবার একটু একটা বিতর্কিত প্রশ্ন করতে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আরাকান আর্মির যে এক্সপানশন বা তাদের যে সাফল্য মায়ানমারের তাতমাদাও মিলিটারির বিরুদ্ধে, 5 আগস্টের পরে এবং 5 আগস্টের পূর্বে একটা ভিন্নতা আমরা লক্ষ্য করি। 5 আগস্টের পূর্বে দেখা গেছে যে এটা যতটা বাধাগ্রস্ত হয়েছে এবং এটা যতটা ফোর্স নিয়ে মুভ করেছে, আমরা দেখলাম যে গত 6 মাসে তারা যে পরিমাণ এলাকা দখল করেছে সেটা পূর্বের যে কোনো সময় থেকে অনেক বেশি। এইখানে কি বাংলাদেশের কোনো রোল ছিল কিনা, বাংলাদেশের বর্ডার কোনোভাবে ব্যবহার হয়েছে কিনা টু হেল্প দিস পার্টিকুলার গ্রুপ? আমি জানি প্রশ্নটার বিতর্কিত নেচার সম্পর্কে, কিন্তু আপনি যদি চান এই ব্যাপারটাতে আপনি অ্যাড্রেস করতে পারেন। এটা বলা মুশকিল আর কি, কারণ আমার কাছে মনে হয় যে আরাকান আর্মির আপনি যদি ধরেন এই ধরনের একটা আর্মস রেজিস্ট্যান্স গ্রুপ, প্রধান শক্তির উৎস হচ্ছে দ্য সোর্স অফ আর্মস, সে কোথা থেকে পাচ্ছে আর কি। এগেন আই এম নট এ মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, বাট আমার কাছে মনে হয় যে দে আর গেটিং ইট বাই সেলিং ড্রাগস। সো এটা ড্রাগ মানি থেকে আসে। এটা আপনার সব সব জায়গাতেই হয়, আপনি যদি কারেনদের ওখানে দেখেন, কাচেনদের বা শানে, because Myanmar is the golden triangle for the all kind of the drugs. So তাদের এই ড্রাগ মানি থেকে তারা ব্ল্যাক মার্কেট থেকে আপনার আর্মস কিনছে, এবং সেটা চায়না থেকে আসতে পারে। সেই আর্মস গুলো ইটস নট নেসেসারিলি যে আপনার চাইনিজ গভর্নমেন্টের নলেজের মধ্যে হচ্ছে সবসময়, তা না। ইন্ডিয়া থেকে আসতে পারে অথবা অন্য যে কোনো সোর্স থেকে আসতে পারে আপনার। সেক্ষেত্রে বাংলাদেশ আমার ধারণা ম্যাক্সিমাম হয়তো যেটা করে থাকতে পারে যে তাদেরকে সিভিলিয়ান লজিস্টিক্স এর কিছু সাপোর্ট দিতে পারে, বাট নট নেসেসারিলি আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশ হ্যাড এনি রোল টু প্লে ইন দেয়ার মিলিটারি লজিস্টিক্স। বাট ডেফিনেটলি দে নিড, আমি যেটুকু ইনফরমাল সোর্স থেকে আমি জানি যে বাংলাদেশ থেকে তারা ওষুধ পায়, বাংলাদেশ থেকে তারা অন্যান্য যেটা সাপ্লাই চেনের, সিভিলিয়ান সাপ্লাই চেনের যেগুলো খাদ্যদ্রব্যের কোনো বিষয় থাকলে থাকে, সেই ধরনের জিনিসগুলো যায়, এবং সেটা হয়তো নানা কারণে আপনার এই বিষয়গুলো আপনার অনেক সময় ওভারলুক করা হয়, অনেক সময়। তো এইটা একটা জায়গা। আর আপনি যেটা বলছেন 5ই আগস্ট আগে পরে, হ্যাঁ দেখলে ওইরকম লাগে, বাট আমার মনে হয় এটা ন্যাচারাল। এটার সাথে 5ই আগস্টের রিলেশনশিপ আমি দেখি না, যে তাদের নাম্বার অফ মানে তাদের ভূমি অধিগ্রহণের পরিমাণ 5ই আগস্টের পরে এটা বেড়েছে, বিকজ অফ প্রবাবলি যে ন্যাচারালি দে বিকেম মোর স্ট্রঙ্গার অ্যান্ড তাকমাদো আর মায়ানমার মিলিটারি দে বিকেম মোর উইকার আর কি। একটা সম্ভাবনা আছে যেটা এখনো অনেকে মিলিটারি স্ট্র্যাটেজিস্টরা বলেন, যে মিলিটারি
মায়ানমার মিলিটারি হ্যাজ সাম ওয়েপন্স অথবা সাম স্ট্র্যাটেজি যেটা তারা এখনো ব্যবহার করেনি, সেটা হচ্ছে এয়ার বোমবার্ডমেন্ট। কারণ আরাকান আর্মির হাতে তো কোনো দে ডোন্ট হ্যাভ এয়ার ফোর্স, তাদের হাতে কোনো এয়ারক্রাফট নাই। বাট কিন্তু মায়ানমার মিলিটারি ইচ্ছা করলে they can use their air force to make a kind of a real impact on the war, but সেটা মায়ানমার মিলিটারি এখনো করছে না বা হয়তো ভবিষ্যতে করবে না, কারণ that will create another incidence of genocide, এবং সেটা মায়ানমার মিলিটারিকে আরো ব্যাকফুটে নিয়ে যেতে পারে, যেটা আমার ধারণা যে মায়ানমার মিলিটারির কাছে ওই সক্ষমতা থাকার পরেও তারা ম্যাসিভ আপনার এয়ার ডিফেন্স ইউজ করে ম্যাসাকার করা বা একটা বড় জনগোষ্ঠীকে হত্যা করে যুদ্ধে জেতার চেষ্টা তারা নাও করতে পারে, এবং চায়নাও সম্ভবত সেটা চাবে না। তার কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বা আপনার ইন্টারন্যাশনাল জায়গাতে এটা আরো বড় সমস্যা তৈরি করবে আপনার আর্মির জন্য আর কি। তো আমার কাছে ওইটা মনে হয় যে এটা ন্যাচারালি দে আর গেটিং মোর স্ট্রঙ্গার আর কি, যে আরকান আর্মি। আমরা একটু রোহিঙ্গা বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম। মানে আমরা তো গত অলমোস্ট লাইক কয়েক বছর হলো রোহিঙ্গা ইস্যুটা আমাদেরকে সরাসরি ডিল করতে হচ্ছে। ঐতিহাসিকভাবে এই ইস্যুটাকে আমাদের ডিল করতে হয়েছে। অলমোস্ট লাইক 1.2 মিলিয়নের মতন রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে এখন রয়েছে, এবং তাদের তাদেরকে প্রত্যাবর্তনের ব্যাপারে আমরা খুব একটা মানে সাকসেস এখনো পাই নাই এবং দেখছিও না। যদি এই নতুন রিয়েলিটিটা মায়ানমারের ক্ষেত্রে বাস্তবায়িত হয় এবং যদি আরাকান আর্মি সেখানে সফল হয় এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি যোগাযোগ করে, আপনার কি মনে হয় যে আমরা কি আগামী কয়েক বছরের মধ্যে, আমি একটা রাফ এস্টিমেট দিচ্ছি, আগামী 4-5 বছরের মধ্যে আমরা কি রোহিঙ্গা ইস্যুর একটা ফিজিবল সমাধান দেখতে পাবো, নাকি এই ইস্যুটা এইভাবেই কন্টিনিউ করবে বলে আপনার মনে হচ্ছে? না, যদি আপনার মানে যেটা বাস্তবতা মনে হচ্ছে যে আগামী কয়েক বছর ওই অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকবে, সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসন আপনার আরো কঠিন হয়ে যাবে। কেন বলছি কঠিন হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে রোহিঙ্গাদের সাথে মূল দ্বন্দ্বটা যতটা না মায়ানমার মিলিটারি, তার চাইতে অনেক বেশি দ্বন্দ্ব হচ্ছে ওখানকার স্থানীয় রাখাইন বা আরাকানের অধিবাসী যারা, তাদের মানে যাদেরকে আমরা এখন আরাকান আর্মি বলছি। মানে আপনার 2017 সালে জেনোসাইডে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের মিলিটারি যে রোল প্লে করেছে, সেটার সবচেয়ে বড় ভাগিদারি ছিল হলো রাখাইনরা বা আরাকান আর্মির যারা এখন চালাচ্ছে তারা। তো কারণ তারা নেবার ছিল আর কি, তারাই দেখিয়ে দিয়েছে কোন বাড়িটা রোহিঙ্গার, কোনটা পুড়াতে হবে, কোন মানুষটাকে মারতে হবে, কাকে কোথা থেকে বের করে নিয়ে আসতে হবে। এবং তাদের সাথে সম্পর্কটা আপনার খুবই খারাপ জায়গায় চলে গেছে। রোহিঙ্গা এবং রাখাইনদের মধ্যে, আমি আপনার দর্শকদের বোঝার জন্য বলছি, রাখাইন মানে হচ্ছে আরাকানের অধিবাসী যারা বুদ্ধিস্ট, তাদেরকে আমরা রাখাইন বলি। আর আরাকানের অধিবাসী মুসলমানদেরকে রোহিঙ্গা হিসেবে আইডেন্টিফাই করা হয়, দুটা আলাদা এথনিক গ্রুপ। রাখাইনরাই আসলে আরাকান আর্মি তৈরি করেছে। তো এখন আপনি যদি গত কয়েক মাসের ট্র্যাজেক্টরি দেখেন, গত 8-9 মাসে যেটা আবার রোহিঙ্গারা করেছে, সেটা হচ্ছে তাদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে ফেরত গিয়ে, বাংলাদেশ ক্যাম্প থেকে ফেরত গিয়ে বা মায়ানমার মিলিটারির সাথে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা তারা কেন করেছে, এটা আমি গত 2 সপ্তাহ আগে ক্যাম্পে গিয়েছিলাম। আমি আরএসও লিডারদের সাথে কথা বলেছিলাম, ওরা বিভিন্ন গ্রুপের লিডারের সাথে কথা বলেছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যে তারা আরাকান আর্মিকে কোনোভাবেই ট্রাস্ট করতে পারে না। তাদের বক্তব্য হচ্ছে এরাই জেনোসাইডের মূল হোতা, এরাই আমাদের মা বোনদেরকে রেপ করেছে, এরাই আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, জেনোসাইড করেছে। কিন্তু আমরা চেষ্টা করেছি যে এক অর্থে যে সেনাবাহিনীকে সাপোর্ট করে যদি কোনো সেনাবাহিনী ভালো করতে পারে, তাহলে ওখান থেকে আমরা যদি একটা প্রোটেকশন পাই। এটা যে রং ডিসিশন আর রং স্ট্র্যাটেজি, যেটা পরে তারাও বুঝতে পারছে। এইটা ব্যাকফায়ার করেছে তাদের রিলেশনের মধ্যে। তো এখন রোহিঙ্গা রাখাইনদের ডায়ালগ বা ডিসকাশন হওয়া খুব কঠিন হয়ে গেছে। এমনকি বাংলাদেশ চেষ্টা করছে অনেকগুলো নেগোসিয়েশন করার, যে রাখাইনদেরকে বা আরাকান আর্মিকে বলা হয়েছিল যে তারা যাতে রোহিঙ্গা গ্রুপগুলোর সাথে বসে, কিন্তু তারা নানাভাবে এটাকে অ্যাভয়েড করেছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি কোনো সম্ভাবনা দেখি না। আমাদেরকে খুবই প্র্যাগমেটিক হতে হবে এই বিষয়ে। 2017 থেকে আমরা অনেক আশার কথা শুনিয়েছি, আমাদের ফরেন অফিস শুনিয়েছে, আমাদের ফরেন মিনিস্ট্রি শুনিয়েছে আমাদের, কিন্তু আপনার মনে রাখতে হবে 2017 সালের পর থেকে একজন রোহিঙ্গাও আপনার এখন পর্যন্ত রিপ্যাট্রিয়েশন হয়নি, একজনও হয় নাই। তো এখন পরিস্থিতি আরো জটিল, সুতরাং আপনি রিপ্যাট্রিয়েশনের কথা ভুলে যান। আমি বরঞ্চ অন্য একটা কথা বলি, যে কথাটা আবার পেসিমিস্টিক শোনাবে, এবং এটা আমার না,
তার বেচেন ওটার আগে আসছি, আর তার চেয়েও ভয়াবহ একটা বিপদের মধ্যে বাংলাদেশ এখন আছে। সেই বিপদটা কি? বিপদটা হচ্ছে রাখাইনে এখন এই মুহূর্তে, বা আরাকানে, আমরা রাখাইন আরাকান মানে একই জায়গার নাম দুইভাবে বলছি। আরাকানে এখন 4.5 লক্ষ থেকে 5 লক্ষ রোহিঙ্গা ভিতরে বসবাস করে। স্ট্যাটিস্টিক্স যদি নেন, এমনকি সরকারি স্ট্যাটিস্টিকেও 2023-এর সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত 70,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে নতুন করে। আপনি ওই 1.2 মিলিয়ন বাদ দেন। আমি যেদিন ক্যাম্পে গেছি, আমি ঠিক 2 সপ্তাহ আগে কথা বলছি, সেদিনও 100 জন রোহিঙ্গা বর্ডারে অপেক্ষা করছে। আমি খবর পেলাম যে তারা ঢুকবে, এবং আমি পরবর্তীতে আমি শহরে ফেরত আসার পথে এক জায়গায় আমাকে তারা নিয়ে গেল, যেখানে আমি 2 জন রোহিঙ্গাকে মিট করলাম যারা গত 2 সপ্তাহ আগে আরাকান থেকে বাংলাদেশে এসছে। 70,000 নতুন রোহিঙ্গা ঢুকেছে গত 1 বছর 2 মাসে। তো আপনি যদি এবং তাদের গড় হিসাব হচ্ছে প্রতিদিন 40 থেকে 50 জন রোহিঙ্গা 5ই আগস্টের পর থেকে আপনার, বা তার আগে থেকে প্রতিদিন নতুন রোহিঙ্গা আপনার বাংলাদেশে ঢুকছে। আমি কোট করছি না, খুব গুরুত্বপূর্ণ শরণার্থী বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন আমাকে যে ওনারা এগুলো জানেন এবং ওনারা মানবিক কারণে এগুলোকে বাধা দিচ্ছেন, এবং দেওয়ার কথাও না। বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র হিসাবে এই লোকগুলোকে, কারণ আরাকান আর্মি তাদেরকে মেরে ফেলছে বিভিন্ন জায়গায়। তাহলে আপনি কিন্তু আগামী 3, 4, 5 বছরের মধ্যে দেখবেন যে ওই 4.5 লক্ষ রোহিঙ্গা যারা ভিতরে আছে তার একটা বড় অংশ 50% বাংলাদেশে চলে আসছে। আপনি তো এখন ওই ফেরত পাঠানোর কথা দূরে রাখেন, আপনি তাদেরকে আসা বন্ধ করবেন কিভাবে সেটা চিন্তা করেন। তার মানে হলো যে আপনি 12 লক্ষের জায়গায় আপনি তো 16 লক্ষ রোহিঙ্গা আপনি 4, 5 বছরে পাবেন বাংলাদেশে বসবাস করেন। তো বাংলাদেশে এগুলো নিয়ে কেউ চিন্তা করছে কিনা, আমাদের নীতি নির্ধারকরা এগুলো ভাবছেন কিনা, এটা নিয়ে আমি খুব, কারণ আমি এটা অনেক জায়গায় বলেছি যে আমাদের রিপ্যাট্রিয়েশন এখন আপাতত মাথা থেকে বাদ দেন। আপনি নতুন আশাটা কিভাবে ঠেকাবেন, বা ওদের সাথে নেগোশিয়েট করবেন আরাকান আর্মিকে যে ভাই তোমরা যারা আছে অ্যাটলিস্ট তাদেরকে এখন তোমরা মেরে ধরে বের করে দিও না। ওইটা একটা বড় সংকট হিসাবে থাকবে। জি, আপনি আপনি ঠিকই বলেছেন স্যার, যে আমি নিজেও এই সম্পর্কিত রিপোর্টগুলো পড়ছিলাম এবং রিসেন্টলি ফরেন অ্যাডভাইজার তিনিও একটা প্রোগ্রামে এই এই কথাটাই বলেছেন, এবং আমি এটার ক্ষেত্রে আপনার সাথে এই ব্যাপারটাতে একমত যে আসলেই আমরা আমাদের দিক থেকে দৃশ্যমান আলাপ আলোচনা দেখছি না। মানে আমাদের পলিটিক্যাল স্পেসে আমাদেরকে যে এইগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে হবে, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটির ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করতে হবে, সেইটার আলাপ খুব একটা নাই। একটা কারণ হতে পারে যে 5 আগস্টের পরে একটা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, কিন্তু ইভেন যদি আমরা 5 আগস্টের এলিমেন্টটাকে বাদও দিই, আমরা যদি বিগত 4-5 বছরের আলাপ আলোচনা দেখি, আমরা দেখবো যে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে খুব রোম্যান্টিক্যালি ডিল করতে গেছি। বিগত যারা মানে ফরেন মিনিস্ট্রিতে ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন, এবং এখনো হয়তোবা যারা থাকবেন, এক ধরনের রোম্যান্টিসাইজেশন ঘটেছে টু সাম এক্সটেন্ট। আমি ভুলও হতে পারি, আমার শব্দটা বিতর্কিত হতে পারে, যে যেটা আমাদেরকে ওয়েস্ট এটা করে দিবে, আমরা রিপ্যাট্রিয়েট করে ফেলতে পারবো, হ্যাঁ আমাদের সক্ষমতা আছে। তো এই এই বিতর্কগুলো আসলে পাবলিক স্পেসে হওয়া উচিত স্যার। এরপরে আমরা একটু আলোচনাটা মুভ করতে চাচ্ছি চায়না বাংলাদেশ সম্পর্ক নিয়ে, কারণ আমরা আজকে আলোচনা করতেই বসছি রোহিঙ্গা মানে রাখাইনের নতুন রাষ্ট্র এবং চায়না বাংলাদেশের সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা, এই প্রেক্ষিতগুলো নিয়ে আমরা দেখতে পেলাম যে বিগত সরকারের সময় একটা গুরুত্বপূর্ণ রোল ছিল, যেমন ভারতের, রাশিয়ার এবং চাইনিজ গভর্নমেন্টেরও একটা রোল ছিল। তারা সরকারের সাথে আমরা দেখেছি যে একটা স্টেবল সম্পর্ক রক্ষা করে গেছে, ঠিক যে সময় আমরা দেখেছি যে ওয়েস্ট একটা ভিন্ন মোর ক্রিটিক্যাল একটা অবস্থান নিয়েছে। তো তখন এটাকে ব্যাখ্যা করা হতো অনেকটা এরকমভাবে যে ওয়েস্ট মানে ডেমোক্রেসির কথা বেশি বলছে, এবং এই গ্রুপগুলো অর্থাৎ চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া, তারা হচ্ছে যে তাদের যে ইকোনমিক এবং পলিটিক্যাল ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে তার জন্য সরকারের সাথে বেশি সহযোগিতার জায়গাগুলোতে করছে। 5 আগস্টের পরে অবস্থার পরিবর্তন ঘটেছে। 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ অ্যাম্বাসেডর গিয়ে জামায়াতের আমিরের সাথে প্রথমবারের মতন দেখা করছেন, যেটা জামায়াতের হিস্ট্রিতে কখনো হয়েছে কিনা আমি জানি না। আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রোগ্রামগুলো অনেক ফান্ডিং করা হচ্ছে, বিএনপি জামায়াতের নেতাকর্মীদেরকে চায়নাতে এখন নিয়ে যাওয়া হচ্ছে। ফরেন সেক্রেটারি তিনিও চায়নার সাথে নতুন করে আলাপ আলোচনা করছেন, কুনমিং এ চিকিৎসার কথা বলা হচ্ছে, অনেকগুলো আপডেট আমরা একসাথে দেখতে পাচ্ছি। আমি স্যার আপনার কাছ থেকে একটা একটা করে ছোট ছোট করে জানতে চাইবো। প্রথম যে জিনিসটা জানতে চাইবো, এই মুহূর্তে বাংলাদেশ চায়নার সম্পর্কের কি অবস্থা, এবং বাংলাদেশ চায়নার যে সম্পর্ক সেটা কি আমরা এখন বাংলাদেশ ভারত সম্পর্কের অপোজিট হিসেবে আমরা দেখছি কিনা? এখন যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ চায়না সম্পর্কের ভিতরে, এটা
খুব ন্যাচারাল এবং নর্মাল এইভাবে চায়না অ্যাক্ট করে, মানে চাইনিজ ফরেন পলিসির জায়গা থেকে এখানে নতুন বা অভাবনীয় কিছু ঘটছে না আর কি। যখনই একটা দেশের রেজিম পরিবর্তিত হয়, তারা তাদের ফরেন পলিসি হচ্ছে তারা সব রেজিমের সাথে কাজ করে। সেখানে তারা তাদের মতাদর্শের বিরুদ্ধে ওয়েস্টের ক্লোজ, ওয়েস্টের থেকে দূরে, প্রো ইন্ডিয়ান, এন্টি ইন্ডিয়ান সবার সাথে তারা কাজ করে। তো সেই জায়গা থেকে এটা স্বাভাবিক সম্পর্কের জায়গা থেকে আমি দেখি আর কি। চাইনিজরা কি আপনার একটু উদ্বেলিত বা উচ্ছ্বসিত কিনা যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে বা ঘটছে? হ্যাঁ, অবশ্যই তারা উদ্বেলিত এবং উচ্ছ্বসিত যে এই রিজনে তাদের মেইন কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া, যদিও তারা তাদেরকে পিয়ার কম্পিটিটর মনে করে না। তারা এই শব্দটা স্পেসিফিক বলে, আমরা যখনই চাইনিজ স্কলারদের সাথে মিটিং এ বসি তারা বলে যে ইন্ডিয়া ইজ নট আওয়ার পিয়ার কম্পিটিটর, ইউএস ইজ আওয়ার পিয়ার কম্পিটিটর। তো সেই জায়গা থেকে কিন্তু তারপর ইন্ডিয়া তো একটা বড় কনসার্ন, সেখান থেকে তারা মানে ডেফিনেটলি তারা এটাকে একটা সুযোগ হিসাবে দেখছে যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনিক ইনফ্লুয়েন্স বা তার ফাইন্যান্সিয়াল বিজনেস ইনভেস্টমেন্টের একটা একটা মানে নেগেটিভ ট্রেন্ড শুরু হয়েছে। সেখানে তার তার ইন্টারেস্টটাকে সার্ভ করার বা তার জিও পলিটিক্যাল ইন্টারেস্টকে এখানে আরো স্ট্রংলি পুশ করার ব্যাপার আছে। কিন্তু তার মানে কি এই যে চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ ফরেন পলিসি এখন এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়ার জন্য রেডি না? তারা রেডি না। আমরা এটা কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে আপনার চাইনিজ ফরেন পলিসির সাথে যুক্ত এরকম লোক স্কলারদের সাথে কথা বলেছি, তারা একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে চায়নার কখনোই ইনভেস্টমেন্টের জায়গা থেকে বা তার ফাইন্যান্সিয়াল এনগেজমেন্টের জায়গা থেকে কোনো কমিটমেন্ট করে না যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট আপনার আসে। তারা এই সরকারকে দেখে যে এটা একটা অল্প সময়ের জন্য এসছে, এই সরকারটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে তার পাওয়ার দিয়ে চলে যাবে, এবং তারা ওই পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে তারা বাংলাদেশে নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো এনগেজমেন্ট আনবে কিনা সেটা নিয়ে চিন্তা করবে। ওই জায়গাতে আপনি দেখতে পাবেন বিএনপি জামাতের সাথে তার এত লিপ্ততার কারণ কি। কারণ আসলে সে প্রফেসর ইউনূসের সরকারকে এত গুরুত্ব দিয়ে দেখছে না যতটা গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি কে বা যতটা গুরুত্ব দিয়ে দেখছে জামাতকে। কারণ সে জানে যে এই সরকারটা চলে যাবে আগামী 6 মাস 1 বছরের মধ্যে, তখন 4 বছর বা 5 বছরের জন্য একটা পার্টি গভর্নমেন্ট আসবে এবং সেই পার্টি গভর্নমেন্টের সাথে সে কাজ করবে। তাদের সাথে কাজের সম্পর্কটাকে সে এখন থেকেই সে তৈরি করে দিচ্ছে। সে ধরে নিচ্ছে, আমি জানি না হয়তো তাদের অ্যানালাইসিস এর মধ্যে, যে এখানে দুইটা মেজর পলিটিক্যাল পার্টি প্লে করবে, একটা সরকারে যাবে, একটা বিরোধী দলে থাকবে। সেই জায়গা থেকে হয়তো সে দুইটা পলিটিক্যাল পার্টিকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। তো এটা চাইনিজ ফরেন পলিসির যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, এটা তার সাথে যায়। এখানে আমি নতুন কিছু দেখছি না যে মানে তারা করছে, বা আমাদের এত উচ্ছ্বসিত হওয়ারও কিছু মানে আমি দেখি না যে চাইনিজদের কাছ থেকে আমরা কোনো বিশেষ হেল্প পাবো। যদিও এই বছরে প্রফেসর ইউনূসের এপ্রিলে একটা ভিজিট হওয়ার কথা আছে, তারা চেষ্টা করছে একটা হাই লেভেল ভিজিট প্রফেসর ইউনূসকে নিয়ে যাওয়ার। ফরেন ফরেন অ্যাডভাইজার অলরেডি ঘুরে এসছেন। বাট এগুলোকেও তারা রুটিন। বাট এই বছরটা একটু ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলে রাখি, যেহেতু আপনি বাংলাদেশ চায়না রিলেশনের, এই বছরটা হচ্ছে বাংলাদেশ চায়না ডিপ্লোম্যাটিক রিলেশনের 50 ইয়ার্স এর আপনার সেলিব্রেশন হচ্ছে। তো চায়না এটাকে আপনি খুবই জানেন যে চায়না এইসব ব্যাপারগুলোকে সেরিমোনিয়ালি খুব ইম্পর্টেন্স দেয়। বাংলাদেশের সাথে তার 50 বছরের ডিপ্লোম্যাটিক রিলেশনকে সে সেলিব্রেট করছে নানাভাবে, নানান প্রোগ্রাম করছে, এমবেসি বাংলাদেশে করছে, ওখানে করছে। এইটার অংশ হিসাবে সে এই ভিজিট গুলোকে হয়তো প্রমোট করার চেষ্টা করবে আর কি। এক্ষেত্রে আপনি আপনি যে পয়েন্টটা বলেছেন স্যার, যে চাইনিজদের পলিসি হচ্ছে যে কোনো রিজিমের সাথেই কাজ করা এবং তার ইকোনমিক ইন্টারেস্ট মাথায় রেখে কাজ করা। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে মানে ভারত বিরোধী যে প্রবণতা এটা অনেক বেশি, এবং আমার মনে হয় যে অন্য যে কোনো সময়ের থেকে বেশি। হয়তোবা এটার একটা কাছাকাছি তুলনা এটাই হতে পারে যে 1973 থেকে 75 সালের সময়টাতে যখন ভারতের ওই সময়কার রাষ্ট্রদূতকে মানে অ্যাবডাকশন করার যে প্রচেষ্টাটা হয়েছিল, মানে এখনকার সিচুয়েশনটা শুধুমাত্র ওই সময়টার সাথেই তুলনা করা যেতে পারে, যে ভারত বিরোধিতার যে ইমোশনাল যে আসপেক্টটা। এবং এটা একটা বাস্তবতা ভারতের পলিসির কারণে, এবং ভারত আওয়ামী লীগ তাদের ভেতরকার যে সম্পর্ককে যেভাবে দেখেছে, এইটা বাংলাদেশের মানুষকে অনেক বেশি আঘাত করেছে। এবং এখানে বাংলাদেশের মানুষ মনে করে যে তার পারসেপশন ভারতের ব্যাপারে হচ্ছে যে ভারত এখান থেকে তার নিজের ন্যাশনাল ইন্টারেস্টের কথা অনেক বেশি মাথায় রেখেছে, আর যেখানে আওয়ামী লীগ তার পার্টি ইন্টারেস্ট এনশিওর করেছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে। এবং এই যে দুইয়ের সম্পর্ক, সেখানে ভারত আওয়ামী লীগকে ইলেকশন ম্যানিপুলেশনে হেল্প করেছে।
এই ভাবনাটাতে আপনার কি মনে হচ্ছে যে আমাদের পাবলিক আন্ডারস্ট্যান্ডিংয়ে চায়না একটা অল্টারনেটিভ ফোর্স আকারে ইমাজিনেশনে চলে আসবে, যে ইন্ডিয়া থেকে বাঁচতে হইলে এখন আমাদের চায়না মুখী হতে হবে, যেটা আমরা ইতোপূর্বে দেখেছি। ইতোপূর্বে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল তখনকার যদি আমরা সম্পাদকীয়গুলো দেখি বা তখনকার যে নিউজ পেপারগুলো লেখাপত্র দেখি, লুকিস্ট পলিসি বারবার বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তা আমরা কি ওই ধরনের একটা রিকারেন্স দেখতে পাবো কিনা নতুন করে আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে? এইটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি সঠিকই বলেছেন। আমরা একটা রিসেন্ট সার্ভের কথা আপনাকে বলতে পারি যে একটা রিসেন্ট সার্ভে করা হয়েছিল যে বাংলাদেশের মানুষের পারসেপশন টুয়ার্ডস ফরেন পাওয়ার্স। তো ওখানে দেখা গেছে যে সবচেয়ে ট্রাস্টেড ফরেন পাওয়ার হচ্ছে চায়না। বাংলাদেশের মানুষ মনে করে যে চায়না হচ্ছে সবচাইতে নিরাপদ বন্ধু, কারণ সে আমাদের পলিটিক্সে ইন্টারফেয়ার করে না, সে এখানে দাদাগিরি করে না, সে এখানে হেজিমন তৈরি করার চেষ্টা করে না। তো এইগুলোর কারণে আর কি বাংলাদেশের মানুষ কিন্তু চায়নার ব্যাপারে অসম্ভব আগ্রহী। তারা মনে করে বাংলাদেশে অনেক সমস্যার সমাধান চায়না করে দিতে পারে, আমাদের তিস্তার ব্যারেজটা চায়না করে দেয় না কেন, মানে এইরকম একটা জায়গা আর কি, যে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় শাস্তি দেওয়া যায় ইন্ডিয়াকে যদি তিস্তা ব্যারেজটা চায়না করে দেয়। তো এই ধরনের আর কি, অথবা আমাদেরকে অন্যান্য যে কোনো ভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে যত কিছু আমাদের দরকার চায়না আমাদেরকে সাহায্য করে না কেন। এটা পারসেপশনের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু চায়না কি বাংলাদেশকে কিভাবে দেখে সেই জায়গাটা আমাদের আবার মনে রাখতে হবে, যে সেখানে আমরা কিছু ইমোশনাল ওভার এস্টিমেশন যেন না হয়। আমি মায়ানমার বাংলাদেশ রিলেশন উইথ চায়নার সাথে যদি বলি, বাংলাদেশ এবং মায়ানমারের সাথে চায়না রিলেশনে বাংলাদেশ কখনোই এত গুরুত্বপূর্ণ না যতটা মায়ানমার চায়নার সাথে গুরুত্বপূর্ণ। যেই কারণে রোহিঙ্গা সমস্যার সমাধানে আপনি চায়নাকে এমন কিছু করতে দেখেন নাই যেটা বাংলাদেশের স্বার্থে যায়। সে কোনো কিছুই করে নাই এক অর্থে। আপনি যেমন ইন্ডিয়াকেও করতে দেখেন নাই, ঠিক আছে ইন্ডিয়ার করণীয় কম ছিল, কিন্তু আমি তো চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিলাম 2017 থেকে। আমরা 2017 থেকে শুধুমাত্র একটা একটা চায়না ড্রিভেন সলিউশন প্যাকেজে গেছি। আমরা ভেবেছি চায়না এই সমস্যাটা সমাধান করে দিবে, কারণ তার লেভারেজ অন মায়ানমার ইজ হিউজ। কিন্তু আমরা এইটা কখনোই রাইটলি অ্যানালাইসিস করি নাই যে বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ দেশ না চায়নার কাছে যে তার কারণে সে মায়ানমারের স্বার্থকে বিসর্জন দিবে না। মায়ানমার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ফর হিম, মানে ফর দ্য কান্ট্রি আর কি। তো এখন এই জায়গাতে আমাদের বুঝতে হবে আর কি, যে আপনি রোহিঙ্গা ইস্যুতে চায়নার কাছ থেকে আপনি আশা করলে আপনি এটা সমাধান পাবেন না, কারণ সে মায়ানমারের স্বার্থ আগে দেখবে, তারপরে সে দেখবে যে বাংলাদেশকে সে যেটা এই মানে যে ট্রাইল্যাটারাল এগ্রিমেন্ট গুলো করা হয়েছে সেগুলোতেও আপনার এই ঘটনা ঘটেছে। চায়নার একটা বড় কনসার্ন আছে এই সরকারকে নিয়ে। আমি এটা কোনো সোর্স থেকে বলছি না, আমার অ্যানালাইসিস থেকে বলছি, যে এগেন এটাকে তারা মনে করে, এবং আমি যতগুলো চাইনিজ স্কলারের সাথে কথা বলেছি, আমি যতগুলো ইন্ডিয়ান স্কলারদের সাথে কথা বলেছি, রাশিয়ান স্কলারদের সাথে, এরা প্রত্যেকেই মনে করে, আপনি ভেবে অবাক হবেন যে এরা মনে করে বাংলাদেশে আসলে একটা কালার রেভলিউশন হয়েছে। তারা বিশ্বাস করে না, আপনি অনেক আশ্চর্য হবেন। আমি অনেকভাবে তাদেরকে চাইনিজ আমার বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা একটা ন্যাচারাল হোম গ্রোন ইন্ডিজিনাস আপনার পিপুলস আপরাইজিং হয়েছে। তারা বলে যে না, তোমরা এটা জানো না, দিস ওয়াজ এ কালার রেভলিউশন। তারা এটাকে আমেরিকান কনস্পিরেসি, এবং সারপ্রাইজিংলি ইন্ডিয়ান এবং চাইনিজ এই ব্যাপারে একমত, রাশিয়ানরাও একমত, এবং রাশিয়ানরাও একমত হবে, এটা আপনি জানেন যে এটা তাদের অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে এটা আছে। তো চায়না কিন্তু এটাকে একটা কালার রেভলিউশন মনে করে, এবং তারা মনে করে যে গভর্নমেন্টটা হয়েছে এটা একটা প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্ট। এই প্রো ওয়েস্টার্ন গভর্নমেন্টটা কি পলিসি আলটিমেটলি নেয় এটার জন্য সে অপেক্ষা করবে। তার আগ পর্যন্ত সে কোনো বড় ধরনের কমিটমেন্টে যাবে না, এবং সে অপেক্ষা করবে যে একটা পার্টি গভর্নমেন্ট আসার পরে তারা কি ধরনের ইউএস বাংলাদেশ রিলেশন কি হবে, সেটা কোন দিকে, কারণ ইউএস বাংলাদেশ রিলেশন ইন লাস্ট 5 years was favorable for China and India both. But now the US-Bangladesh relation will determine the future China-Bangladesh relation also. তো তারা জাম্প করবে না যে ঠিক আছে বাংলাদেশে ইন্ডিয়ানরা দুর্বল হয়ে গেছে দেখে আমরা এখন সবকিছু নিয়ে তারা জানে যে এটা ওয়েস্টার্ন গভর্নমেন্ট, probably the next government will also be continuation of this Western dependency, and then they will decide. তাদের ওয়েস্টার্ন গভর্নমেন্ট হলে তাদের কোনো সমস্যা নাই, যেভাবে আমেরিকানদেরও সমস্যা নাই যে আপনি চায়নার সাথে অনেক ব্যবসা করেন, সেটা নিয়ে আমেরিকানদের কোনো আপত্তি নেই। বাট অনলি আপত্তি হচ্ছে আপনি জিও স্ট্র্যাটেজিতে তার সাথে অ্যালাইন হচ্ছেন কিনা।
ওই ডিনামিক্স গুলো থাকবে আর কি, ইটস নট সো ইজি এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট আর কি। আমি আপনি যে পয়েন্টটা বললেন যে কালার রেভলিউশনের ব্যাপারটা, এবং বিশেষ করে চাইনিজ, ইন্ডিয়ান এবং রাশিয়ান, ওরা এইভাবে এটাকে ফ্রেম করছে, এটা আসলে একটা বাস্তব ব্যাপার। মানে আমি নিজেও যতগুলো সাংবাদিকের সাথে কথাবার্তা হয়েছে, চাইনিজ এবং ইন্ডিয়ান স্কলারে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি, এবং আমেরিকাতেও দেখছি, এরা যখন এটা বলছে তখন তারা হচ্ছে যে এটাকে কালার রেভলিউশন আকারেই উপস্থাপন করছে। এবং আমার মনে হয় যে এইখানে সম্ভবত আমাদের একটা ব্যর্থতা আছে। কারণ আমরাও যখন এই যে আমাদের রিসেন্ট গণ অভ্যুত্থানকে ফ্রেম করতে গেছি, তখন আমরা যতটুকু না আমাদের নিজেদের জনশক্তির ভরসা করার কথা ছিল, বা এটাকে প্রেজেন্ট করার সময় যতটুকু এটাকে আমরা ওটাকে বলি কি যে ন্যারেটিভ বিল্ডিং এর সময় যতটুকু এটাকে হোমগ্রোন হিসেবে দেখানোর কথা ছিল, তার থেকে বেশি বোধহয় অনেক বেশি ফোকাসে গেছে যে কিভাবে এখানে আমেরিকা রোল প্লে করছে, কিভাবে এখানে রাশিয়া রোল প্লে করছে এই ব্যাপারের, এবং অনেক বেশি কনস্পিরেসি থিওরির দিকে গেছে। তো ওইখানে আমাদের নিজেদেরও কিছু দুর্বলতা আছে স্যার। আমার মনে হয় যে আমরা যখনই আমাদের কোনো সাকসেসকে অন্যের চোখে দেখতে পছন্দ করি, আমি বলছি না যে এখানে অন্যরা রোল প্লে করে না, ডেফিনেটলি অন্যরা রোল প্লে করে, কিন্তু সেটা সেটা তখনই করতে পারে যখন লোকালি আমরা ওই জিনিসটা চাই। মানে আমেরিকা তো চাইলেই এই দেশে রেভলিউশন করাই দিতে পারবে না যদি না আমরা এখানকার স্থানীয় মানুষ এই ব্যাপারটা চায়। তবে এইটা আরো মেবি এই এই ডিবেটগুলো সেটেল হতে আরো কয়েক বছর টাইম লাগবে, আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ এই ফরেন পলিসির অ্যাঙ্গেলের এই ডিবেটগুলো আসলে 1 মাস 2 মাসে সেটেল হয় না, এটা বছরের পর বছর লাগে, এখানে একাডেমিক্সদের না ইনভলভমেন্ট এটা লাগে। এটা সরি আমি আপনাকে একটু থামাই এখানে। যেটা ভুল করছে আমার ধারণা ইন্ডিয়ান, চাইনিজ অথবা রাশিয়ানরা, তারা এখনকার সিচুয়েশনকে 5ই আগস্টের সিচুয়েশনের সাথে মিলাচ্ছে। ওরা বলছে যে দেখো, মানে যেটা হয় আর কি, আপনি যদি ওই যে দিনের শেষে কে বেনিফিটেড হয়েছে এইটা দিয়ে যদি কনস্পিরেসি থিওরি আপনি করেন, তাহলে হ্যাঁ ঠিক আছে, এখন আমেরিকান এন্ড ওয়েস্টার্নরা আর মোর পাওয়ারফুল ইন বাংলাদেশ দেন বিফোর। এইটা দিয়ে মানে চাইনিজরা প্রমাণ করার চেষ্টা করে যে আমরা দেখো এখন আমেরিকানদের এক্সেস অনেক বেড়ে গেছে, আমেরিকানদের এখন তোমার অনেক কিছু হচ্ছে। সো এইটা দিয়ে ওরা কিন্তু 5ই আগস্ট ইন্ডিপেন্ডেন্টলি যে একটা হোমগ্রোন ইন্ডিজেনাস আপনার মুভমেন্ট, এটা হ্যাঁ মানে আমাদের বোঝানোর ব্যর্থতা আছে আর কি, যে আমরা হয়তো পোর্ট্রেটটা ওইভাবে করতে পারি না আর কি। কিন্তু এটাও আবার সত্যি যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট ছিল এবং সেটার লিডারশিপ সবকিছুই ঠিক ছিল, কিন্তু পরে যে এখন আমরা মোর উই আর পাসিং দ্য ডেজ, উই আর সিইং যে ইটস অলসো এ গভর্নমেন্ট অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মোস্টলি ওয়েস্টার্ন পাওয়ার্স। এটাও তো আবার সেটা অস্বীকার করার কিছু না। ওইটা তো স্যার গেম পলিটিক্স, আমরা যদি গেম থিওরিতে দেখি আমরা, এবং গ্রেট পাওয়ারগুলোর গেম দেখি, এই জিনিসটা ঘটে স্যার। ইজ দেয়ার এনি এক্সাম্পল যেখানে সেটা আরব রেভলিউশন বলেন বা অন্য যে কোনো শ্রীলঙ্কার রেভলিউশন বলেন, যে ফরেন স্টেক হোল্ডারদের রোল থাকে না, পক্ষে বিপক্ষে দুই দিকেই রোল থাকে। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে রাশিয়ানরা ওয়ার্ন করছে বেশ কয়েকবার। এখন এই যে রাশিয়াটা ওয়ার্ন করলো, ওইটাও তো এক ধরনের হেল্প টু সাম এক্সটেন্ট, যে ঠিক আছে। আবার এই দিক থেকে যদি আমেরিকানরাও হেল্প করে, তো ইটস আই ওয়ান্ট টু লুক অ্যাট ইট ফ্রম আ পিওর পলিটিক্যাল স্ট্র্যাটেজিক গেম হিসেবে, যদি মানে রোল প্লে হয়েও থাকে, ইনস্টেড অফ বিগার কনস্পিরেসি থিওরি। কারণ কনস্পিরেসি থিওরির একটা বড় সমস্যা হচ্ছে যে এটা মানুষের পারসেপশনের উপরে অনেক বেশি ফোকাস করে, ফ্যাক্টের উপরে কম ফোকাস করে। আবার এটাও ঠিক যে ফরেন পলিসির অনেকগুলো জিনিস ফ্যাক্ট আকারে কখনো আমাদের সামনে আসে না, সেটা হয়তো 40 বছর পরে, 50 বছর পরে তখন রিভিল হতে পারে। বাট আমি ফর দ্য সেক অফ আওয়ার স্ট্যাবিলিটি এবং আমাদের নিজেদের পলিটিক্যাল ট্রান্সফরমেশনের জন্য বলবো যে উই নিড টু বিল্ড আওয়ার ওন ন্যারেটিভ, যে এইখানে মানে সিটিজেনের রোল ছিল। কারণ আমরা যদি অল দ্য টাইম কনস্পিরেসি থিওরিতে চলে যাই, আমরা লার্জার যে সিটিজেনের পাওয়ার ওইটাকে আমরা উইক করে ফেলবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রশ্নের খুব ডিটেইলস উত্তর করেছেন। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমি এই পর্যায়ে লাস্ট যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে চাইনিজ সফট পাওয়ার ইজ গ্রোয়িং। বিশেষ করে কনফুসিয়াস ইনস্টিটিউট, এটা হচ্ছে যে চাইনিজ ফরেন পলিসির সফট পাওয়ার ইনস্ট্রুমেন্টের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট একটা ইনস্ট্রুমেন্ট। এটা নিয়ে ওয়েস্টার্ন একাডেমিয়াতে অনেক বিতর্ক রয়েছে, টু সাম এক্সটেন্ট আমেরিকাতে তো কনফুসিয়াস ইনস্টিটিউট প্রায় নিষিদ্ধ। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে, বিশেষ করে আমরা দেখেছি আফ্রিকায় বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে কনফুসিয়াস ইনস্টিটিউটের একটা স্ট্রং কালচারাল রোল প্লে করে। বাংলাদেশে ওভার দ্য টাইম এটা গ্রো করছে। বাংলাদেশের নর্থ সাউথ ইজ ওয়ান অফ দ্য হোস্ট অফ কনফুসিয়াস ইনস্টিটিউট। ঢাকা ইউনিভার্সিটি সে নিজেও একটা বড় হোস্ট, এবং হচ্ছে যে আপনারা খুবই ক্লোজলি মানে চায়নার সাথে সফর, চায়নার সাথে কাজ, এবং হচ্ছে যে চায়নার সাথে ইন্টেলেকচুয়াল কনভারসেশনে এঙ্গেজ হচ্ছেন। এই যে আমরা সফট পাওয়ারে এঙ্গেজ হচ্ছি, এখানে আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কতটুকু, নাকি এখানে আমরা শুধুমাত্র প্যাসিভ রিসিভার হিসেবেই অংশগ্রহণ করছি?
মানে একটা জিনিস যেটা হচ্ছে যে চাইনিজ সফট পাওয়ারের ব্যাপারে আপনার ওয়েস্টের দিক থেকে একটা এক্সাজারেশন আছে আর কি, যে আমি মনে করি যে চাইনিজ সফট পাওয়ার আমার দৃষ্টিতে খুবই উইক। মানে আমার কাছে আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত কোনো অল্টারনেটিভ মিডিয়া ন্যারেটিভ আছে চাইনিজ সফটওয়্যার যেটা সে তৈরি করতে পারছে কোন জায়গাতে আছে? আপনার রাশিয়ানরা তো তাও একটা আর্টটি করেছে আর কি, আপনি আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে আপনি দেখেন মানে তার যে মানে মানে এই সমস্ত সফটওয়্যার জায়গা থেকে ছিল মানে মারাত্মক ভাবে দুর্বল একটা অবস্থানে আছে আর কি। এমনকি ইন্ডিয়ান সফট পাওয়ার আই থিঙ্ক ইজ মাচ মোর স্ট্রঙ্গার দেন গ্লোবালি দেন ইন্ডিয়ান চাইনিজ সফট বলিউডের পাওয়ার, পাওয়ার মানে ওয়ে এক্সট্রিমলি। স্ট্রঙ্গার। নট অনলি দ্যাট, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস আর আপনি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের যতজন নন রেসিডেন্ট ইন্ডিয়ানস আছেন, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস না মানে ইন্ডিয়ান অরিজিন আমেরিকানস আছেন, কয়জন চাইনিজ অরিজিন আমেরিকান আছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আপনি যদি ওইভাবে দেখেন। আমি মনে করি ওটা একটা এক্সাজারেশন, যেটা ওয়েস্ট রাইটলি তাদের তাদের এতে করে যে সবাইকে ভয় দেখায় যে কন্টিনিউয়াসলি যে চাইনিজ সফটওয়্যার তোমাদেরকে করে ফেললো, যেটা যেভাবে সে ভয় দেখায় চাইনিজ লোনের ব্যাপারে। এই যে ডেট ট্র্যাপের যে হোল কনসেপ্টটা, এটা পুরাপুরি ভাবে ভুয়া। আমি শ্রীলঙ্কার উপরে রিসার্চ করেছি, যেটার কারণে বলা হয় আপনার শ্রীলঙ্কায় চাইনিজ লোন লেস দেন 8% টোটাল লোন, ওয়ার্ল্ড ব্যাংকের লোন মোর দ্যান 15%, ওয়েস্টার্ন লোন আপনার অন্যান্য সবকিছু মিলাই এডিবি অন্যগুলো, কিন্তু সব দোষ চাপিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের জন্য চায়নার উপরে। অ্যাবসলিউটলি রাবিশ আপনার কিন্তু ওই যে যেহেতু প্রোপাগান্ডাটা রাইটলি হয়েছে, মানুষ বিশ্বাস করে যে ডেট ট্র্যাপ আছে, বাংলাদেশেও ডেট ট্র্যাপ হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানে এক্সাজারেশন আছে। আর অ্যাবসলিউটলি আপনি রাইট আর কি, যে আমরা কি অ্যাক্টিভ না প্যাসিভ। বা একটা ল্যাঙ্গুয়েজ বিরাট ব্যারিয়ার আছে, মানে চায়নার সাথে যে কোনো বিষয়ে কাজ করার ক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আপনার অনেক কিছুই আপনার বলা যায় না। স্টিল ইটস এ ভেরি ক্লোজ সোসাইটি। তারা যেটুকু বলার জন্য অ্যালাউড ওইটুকু ছাড়া তারা একাডেমিক লেভেলেও তারা বলতে পারেন না। তো আমরা ওই কোলাবোরেশন গুলো এখন অল্প অল্প বাড়ছে, আমাদের এখানে ছেলেমেয়েরা অনেকে হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছে। ইন্টারেস্টিংলি চায়না থেকে এইবারে আমাদের এসআইপিজি তে দুইজন চাইনিজ পিএইচডি স্টুডেন্ট কোর্স ওয়ার্ক করার জন্য এসেছেন। এগুলো জাস্ট বিগিনিং আর কি। বাট এখনো মানে রিলেশনশিপ অ্যাক্টিভ প্যাসিভ এটা বলার স্টেজেও আসে নাই আর কি, বিকজ মানে দিস ইজ এ ভেরি রুডিমেন্টারি লেভেলের আপনার একটা বিল্ড আপ হচ্ছে আর কি। বাট আমি মনে করি যে আহ, আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার আছে, সেগুলো কাটিয়ে ওঠা ভালো এবং একটা ওপেন আই নিয়ে দেখা। চায়নার অনেক কিছুই আছে যেটা আপনার ইজ নট রাইট থিং, আপনার দেয়ার আর থিংস টু বি ক্রিটিসাইজ, but they have so many other things that we can learn from them আর কি। সো ওই ওই যে ওইভাবে দেখলে আমার মনে হয় যে এই জিনিসটা বাংলাদেশের জন্য ভালো হবে আর কি। আমি নিজে ব্যক্তিগতভাবে স্যার গ্লোবালিস্ট। আমি মনে করি যে প্রত্যেকটা গ্লোবাল পাওয়ারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকা উচিত, সম্পর্ক থাকা উচিত। তারা তাদের সফট পাওয়ার নিয়ে এখানে আসুক এবং আমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, নট লাইক প্যাসিভলি। অর্থাৎ অনেক ক্ষেত্রেই যেটা হয় যে এটা আসলে নিজেদের ইমাজিনেশনের সাথেও সম্পর্ক, জাতি হিসেবে আমরা কোথায় নিজেকে ইমাজিন করতেছি। কারণ 20 কোটি দেশের মানুষ, এখন অলমোস্ট উই আর ওয়াকিং টুয়ার্ডস $1 ট্রিলিয়ন একটা ইকোনমি। আমরা যদি এখনও প্যাসিভভাবে এই সব কিছু রিসিভ করা শুরু করি এবং সেখানে যদি আমাদের অ্যাক্টিভ কন্ট্রিবিউশন না থাকে, অ্যাক্টিভ ইন্টেলেকচুয়াল এঙ্গেজমেন্ট না থাকে, ওইটা আসলে আমাদের জন্য আমি ঠিক নিশ্চিত না যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে কতটুকু সার্ভ করবে। সো আমি মোটেও মনে করি না যে চায়নাকে ওয়েস্টের দৃষ্টিতে আমাদের দেখতে হবে। আমাদের সাথে চায়নার সম্পর্ক ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, আদার দেন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স। বাট এট দ্য সেম টাইম সেই সম্পর্কে আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে, ইনস্টেড অফ প্যাসিভ রোমান্টিসাইজেশন, যেটা। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি আপনার সাথে পুরোপুরিভাবে একমত যে ওই যে যেটা বললাম যে আমাদের জনমানুষের মানুষপটে চায়না নিয়ে এক ধরনের রোমান্টিসিজম আছে, যে চায়না ইজ আমাদের সেভিয়ার, তারা আমাদেরকে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করবে, চায়না আমাদেরকে আমেরিকার হাত থেকে রক্ষা করবে। দে উইল নট ডু ইট আর কি। সেটা আমাদের বুঝতে হবে যে চায়না ইজ অ্যানাদার পাওয়ার এন্ড দে ডু ইট হোয়াট এভার ইজ নিডেড ফর দেয়ার ওন ইন্টারেস্ট আর কি। তো সেটার বাইরে গিয়ে সে এমন কিছু করবে না যেটা আমাদের করা উচিত। আর আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাগুলো ক্লিয়ার করতে হবে আর কি। অ্যাবসলিউটলি। এবং মানে আমাদের নিজেদের আত্মরক্ষার একমাত্র উপায় হচ্ছে নিজেদের উপরে ভরসা করা, অন্যের কাছ থেকে সাহায্য নেওয়া, কিন্তু নিজেদের উপরে ভরসা করার না যে আমি ব্যাপারটা। আপনাকে আবার আবার আপনাকে সাপ্লিমেন্ট করি, মানে আমাদের উপর ভরসা করেই কিন্তু আমরা ফ্যাসিজমকে হটাতে পেরেছি। আমি কোনো দলের নাম নিচ্ছি না, কিন্তু গত 15 বছর ধরে
আমেরিকা আমাদেরকে সাহায্য করবে এই ফ্যাসিজমের হাত থেকে রক্ষা করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পশ্চিমারা আমাদেরকে সাহায্য করবে, এই আশায় বসে থেকে তো আমরা পারি নাই। যখন আমরা নিজেদের উপর ভরসা করলাম, এই ছেলেগুলো যারা 18 বছর, 20 বছর, 22 বছর, যখন তারা বললো যে না আমরা কারোর উপর ভরসা করি না, আমরাই পারি, তখনই তো আমরা পারলাম আসলে। তার মানে আসলে অন্যের উপর ভরসা করে পারা যাবে না, এটা তো 15 বছরে প্রমাণিত হয়েছে। এবং যখন নিজেরা চেষ্টা করলাম তখনই পারলাম একমাত্র। প্রফেসর এস কে তৌফিক হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতটা সময় নিয়ে আমার এতগুলো প্রশ্নের ডিটেইলস উত্তর করেছেন এবং উই হ্যাড আ ওয়ান্ডারফুল ডিসকাশন। আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় যেটা বলি যে আপনারা যখন আমাদেরকে শুনবেন, প্লিজ ডোন্ট টেক আস অ্যাট আওয়ার ফেস ভ্যালু। প্রফেসর তৌফিক যেটা বলছেন বা আমি যেটা বলছি, ব্যাপারটা এরকম না যে আপনাকে হুবহু বিশ্বাস করতে হবে। আপনি প্রশ্ন করেন, ক্রিটিক্যালি চ্যালেঞ্জ করেন, কারণ হচ্ছে যে আমাদের যে কোনো ব্যাখ্যা, যে কোনো কথা সাবজেক্টিভ, এবং আমরা আমাদের সাবজেক্টিভ লেন্সের বায়াস থেকেই কথাগুলো বলি। এবং যখন আপনি অ্যাজ এ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট আকারে যখন প্রশ্ন করেন, কেবলমাত্র তখনই সোসাইটিতে সুস্থ স্বাভাবিক পলিটিক্যাল ডিসকোর্স তৈরি হয় এবং হচ্ছে যে আমরা বেটার পলিটিক্যাল এঙ্গেজমেন্টের দিকে সামনে এগিয়ে যেতে পারি। তো সেই প্রত্যাশায় প্রফেসর ডক্টর এস কে তৌফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্লোবালিস্ট পডকাস্টে যুক্ত হওয়ার জন্য, এবং দর্শকবৃন্দ আপনাদের সকলকেই ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আসিফ, আমি অনেক এনজয় করেছি এই ডিসকাশনটা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।